হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। আজ নিয়ে চলে এলাম একটা দুর্দান্ত স্বাদের আচারের রেসিপি। তো চলো শুরু করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছ আমি শুকনো কড়াইতে কটা গোটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো লঙ্কা দিয়ে একদম লো ফ্লেমে এটাকে আমি ভাজবো, একটা ভাজা মশলা মতন তৈরি করব আচারের জন্য। তো দেখতেই পাচ্ছ গ্যাসটা আমার একদম লো ফ্লেমেই আছে। তো শুকনো লঙ্কাটা প্রথমেই দিয়েছি, কারণ শুকনো লঙ্কাটা ভাজতে আর কি ড্রাই রোস্ট করতে সময় লাগে। তো তার জন্য প্রথমে শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে অ্যাড করবো আস্তে আস্তে অন্য মশলা। তারপরে এখানে নিয়ে দিচ্ছি জিরে, ধনে আর কটা গোটা এলাচ। জিরে ধনের পরিমাণটা সমান নিতে হবে, তুমি যতটা জিরে নেবে ততটা ধনে নেবে। আর দু চারটে এলাচ, আমি আমার আমের পরিমাণে এলাচটা 4-5টা দিয়েছি, আর সেটা তোমরা পরিমাণটা কম বেশি করে নিতে পারো। আর তার সাথে দিয়ে দিলাম এখানে 1 চামচ নুন। আচারটাতে আর কোনো আমি সেরকম পরে নুন দেব না, যাতে পরে নুন, কাঁচা নুন দিলে হবে কি জল কাটবে, তাই জন্য নুনটা আমি এতে দিয়েই একদম শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিচ্ছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি 2 কিলো পরিমাণ কাঁচা আম। কাঁচা আমটাকে নুন হলুদ মাখিয়ে অলরেডি আমি সকালবেলা রোদ খাইয়ে দিয়েছি। 3-4 ঘন্টা রোদ খাওয়াতেই আমটা এরকম হয়ে গেছে, আমের যে ময়শ্চারাইজারটা থাকে সেটা চলে গেছে। আর এখানে আমি ভাজা মশলাটা দেখতেই পাচ্ছি তৈরি করছি। আচারে কোনো প্রকার জল থাকলে আচার নষ্ট হয়ে যেতে পারে, তাই জন্য এখানে আচারে যে নুনটা ব্যালেন্স করার জন্য দেয়া হতো সেটা আমি এই মশলার সাথেই দিয়ে দিয়েছি, যাতে ড্রাই রোস্ট করার সময় নুনের মধ্যে যে একটা জল হালকা ভাব থাকে সেটা যেন শুকিয়ে যায়। মানে এক কথায় কোনো রকম মানে জল বেরাতে পারে সেরকম কিছু রাখা যাবে না আচারের মধ্যে। আর এখানে আমি নিয়ে নিয়েছি 3 কিলো পরিমাণের গুড়। এই গুড়টাকে এখন আমি পরিষ্কার করব আর একটু পাতলা করব। তো কিভাবে পরিষ্কার করা হয় গুড় সেটা একবার তোমায় দেখিয়ে দিচ্ছি। গুড়ে স্বাভাবিক একটা নোংরা থাকেই, যত ভালোই গুড় হোক না কেন। তার জন্য কি করতে হবে, গুড়টাকে এরকম বসিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ জল। জলটা দিয়ে এবার গুড়টার সাথে ভালো করে নেড়ে পাইল করব, যতক্ষণ না পুরো গুড়টার সাথে জলটা মিশে যাচ্ছে। তোমরা ভাবছো তো যে গুড়ের মধ্যে কেন জল ঢাললাম, সেটাও কারণটা বুঝতে পারবে। গুড়টা যেন একটু থিকনেস হয়, মানে পাতলা মতন হালকা হয়, একদম পুরো পাতলা না কিন্তু পাতলা হয়। আর দ্বিতীয়ত গুড়ের মধ্যে যে একটা হালকা নোংরা থাকে সেটাকে বার করার জন্য, সেটা দেখাচ্ছি কিভাবে বার করা যায়। তো এটাকে আমি একদম মিডিয়াম ফ্লেমে বসিয়ে দিয়েছি। এখানে টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি কত আছে মোটামুটি। আর এরকম গুড়টাকে কন্টিনিউ মানে চালাতে হবে। গুড়টা চালানোর পর এক পর্যায়ে এই যে সাদা সাদা এই যে বুজগুড়ি মতন হালকা ভেসে উঠেছে উপরে, এই যে যেটা আমি হাতা দিয়ে দেখাচ্ছি, এটাই হচ্ছে গুড়ের নোংরা। তো এইভাবে তোমরা গুড়ের নোংরা পরিষ্কার করতে পারো। তো এখানে যতটা এরকম বুজগুড়ি সাইড থেকে উঠবে এটা টোটালটাই আমি ক্লিয়ার করে দেব। একটা পর্যায়ে যখন এটা কম হয়ে যাবে তখন বোঝা যাবে গুড়টা আমার পরিষ্কার হয়ে গেছে। এই নোংরা গুড়টা, এই নোংরাটা অনেকে পরিষ্কার করে না, তাতেই দিয়ে দেয়, কিন্তু আমি বলবো এটা বেশিক্ষণ সময় লাগবে না, জাস্ট 5-10 মিনিটের মধ্যেই কাজটা হয়ে যায়। তো প্লিজ গুড়ের নোংরাটা তোমরা পরিষ্কার করতে পারলে করে নিও, পদ্ধতি এটাই। তো এরপরে আমি কড়াইতে কিছু পরিমাণ দিয়ে দেব সর্ষের তেল। আমার 2 কিলো আমের জন্য এইটুকুনি পরিমাণ তেল নিয়েছি। আজকে আমি বানাচ্ছি আমের যে টক ঝাল মিষ্টি আচারটা হয় সেটাই। তো এখানে আমি দিয়ে দিলাম কটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর তাতে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে এবার আমগুলো আমি দিয়ে দেবো এখানে। তো আমগুলোকে কীরকমভাবে কাটা রয়েছে তোমরা দেখতে পেরেছো। তোমরা চাইলে এখানে যে আমি একটা ফালি করেছি সেটাকে আবার 2টো করে ফালি করতে পারো। আমটা তোমাদের এমন নিতে হবে, আমটা যেন আটি হবে কিন্তু আটিটা শক্ত হবে না, আটিটা যেন কাটা যায়। আর মধ্যিখানে যে সাদা মতন ভাবটা দেখছো এটা যেন থাকে, তবেই তোমার আচারের আম পারফেক্ট। কারণ এটা এখনও গুড়ের মধ্যে বয়েল হবে, আর যাতে বয়েল হওয়ার পরেও
সারা বছর যখন তুমি সংরক্ষণ করবে আমগুলো যেন গোটা থাকে। তো আমগুলোকে হালকা করে একটু ভেজে নেব, যাকে বলে সটে করা মতন। আমরা যেমন কোনো কিছু সটে করি সেরকম পরিমাণ হালকা জাস্ট করে ভেজে নেব। এবার তারপরে দিয়ে দেবো এখানে গুড়টা একদম মানে ঠান্ডা করে দিতে হবে এমন কোনো মানে নেই, তোমরা উষ্ণ গরম গুঁড়ো দিলে পারো। তো এখানে আমার আমটা ভাজার পর আমি এখানে গুড়টা দিয়ে দিলাম। একেবারে দিলে গুড়টা ফুটে উঠে পড়ে যেত, তাই আমি অল্প অল্প পরিমাণ করে সম্পূর্ণ গুড়টা দিয়ে দেব। আমরা যখন আমের আচারটা খাই একটা মিষ্টি মিষ্টি আঠা আঠা ভাব থাকে, তো এখানে গুড়ের পরিমাণটা সেই জন্য একটু সামান্য বেশি নেওয়া। আর যে ভাজা মশলাটা ড্রাই রোস্ট করেছিলাম সেটা আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম মিহি পাউডার করতে হবে না, হালকা একটু দানা দানা ভাব থাকলে সেটা ভাল লাগবে। কারণ খাওয়ার সময় যখন এই মশলাটা মুখে পড়বে সত্যি খেতে খুব সুন্দর লাগে। আশা করি আমরা অনেকেই ছোটোবেলায় কম বেশি আমের মিষ্টি আচার খেয়েছি, তো সেটাই। তো এখানে আমি একটা টিফিন বক্সের মধ্যে মশলাটা ঢেলে রেখে দিচ্ছি। মশলাটা টিফিন বক্সে রাখার একটাই কারণ, যাতে গন্ধটা না উড়ে চলে যায়। তো এখানে আমি অলরেডি একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি আচারটা, কারণ আমার ওই কড়াইটাতে হচ্ছিল না, গুড় ফুটলেই পড়ে যাচ্ছিলো, এরকম হচ্ছিল। তাই জন্য আমি একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি। এখন আর কিচ্ছু কাজ নেই, এখন হচ্ছে ধৈর্য সহকারে 35 থেকে 40 মিনিট তোমাকে মিডিয়াম ফ্লেমে আমটাকে বয়েল করতে হবে। আমটা এমনই পরিমাণ বয়েল হবে যাতে বয়েল হয় কিন্তু যাতে একদম গলে না যায়। আর এখানে গুড়টাকে জাল দিতে দিতে আমরা যে 1 কাপ পরিমাণ জলটা দিয়েছিলাম সেটা তো মরে যাবেই, তার সাথে গুড়টা আর একটু ঘন হয়ে আসবে। জল দেওয়ার কারণ এটাই, কারণ আমরা যদি একদম শক্ত ওই গুড়টা দিয়ে দিতাম তাহলে সঙ্গে সঙ্গে কড়াইয়ের নিচে ধরে যেত বা গুড়টা পুড়ে যেত। তার জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে গুড়টাকে একটু লিকুইড ফর্মে করে নেওয়া। তার সাথে দুটো কাজ একসাথে হচ্ছে, গুড়ের যে ময়লাটা বা নোংরাটা থাকে সেটাও পরিষ্কার হয়ে যাচ্ছে, আর গুড়টা হালকা লিকুইড ফর্মে এসে গেলে এই যে আমগুলো আছে আমগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে। কারণ এটা 35 থেকে 40 মিনিট ফুটবে মিডিয়াম টু হাই ফ্লেমে, তো বুঝতেই পারছো সেখানে জলটা সম্পূর্ণ মরে যাবে গুড়টার। আর তোমরা যত ওই টাইম এগোবে বুঝতে পারবে গুড়টা আরও মানে ঘন হয়ে আসছে। তো এখানে মানে খুন্তি নাড়ানো থামালে হবে না, কন্টিনিউ খুন্তি চালাতে হবে, না হলে একভাবে যদি ফুটতে থাকে নিচে বসে যাওয়ার চান্স থাকতে পারে। তো এখানে আমার মোটামুটি আমগুলো দেখতেই পাচ্ছ, আর আমগুলো এক পর্যায়ে যখন এরকম মিডিয়াম টু হাই ফ্লেমে ফুটবে আমগুলো একটু ফুলে ফুলে উঠবে। যখন আমগুলো ফুলে ফুলে উঠবে তখন বুঝে যেতে হবে তোমার আমগুলো প্রপারভাবে কুক হচ্ছে আর একদম ভেতর অবধি এই গুড়ের ফ্লেভারটা ঢুকছে। তো এখানে বুঝতেই পারছো আমার কতটা পরিমাণ গুড় কমে গেছে। গুড়ের থিকনেসটা দেখতে পাচ্ছ, যখন প্রথমে দিয়েছিলাম একদম লিকুইড ফর্মে ছিল, তো এখানে এখন গুড়টা অনেকটাই কমে গেছে। তো এইভাবে আরও কিছুক্ষণ আমি আমটাকে ফুটিয়ে নেব। আমটা ফুটতে ফুটতে বুঝতেই পারছো গুড়টা অনেকটা কমে গেছে, আর এবারে একদম থিকনেসটা ঠিক আছে। এরকম লিকুইড তো হয় না, চ্যাটচ্যাটে হয়, আঠা আঠা গা মাখা মতো নয়, সেটারও আছে সমাধান। তো আমি এই পর্যায়ে এবার ইন্ডাকশান আমি অফ করে দেবো। একদম ঠিক আমার মানে এসে গেছে, এর থেকে বেশি মারবো না আমি, কারণ এর থেকে বেশি মারলে একদম পরে গিয়ে শেষে গিয়ে পুরো মানে একদম চটচটে হয়ে যাবে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চিপি পরিমাণ ভিনিগারটা দেওয়ার কারণ এটাই, যাতে সারা বছর আমার আচারটা খুব সুন্দর থাকে, একটুও যাতে নষ্ট না হয়, সেই জন্য ভিনিগারটা দেওয়া। তোমরা চাইলে এর পরিবর্তে 1 চামচ লেবুর রসও দিতে পারো। তো এবার আমি পুরো ফ্লেম অফ করা আমার ইন্ডাকশান। এবার আমি এখানে অল্প অল্প করে পরিমাণে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেটা দিতে থাকবো আর মেশাতে থাকবো। আর এই মশলাটা দেওয়ার পরেই মশলাটা এখন গুড়ের সাথে মিশবে, আর এই যে হালকা হাতে যখন মেশাতে থাকবে তখনই বুঝতে পারবে অলরেডি গুড়টা মানে মশলার মধ্যে টেনে নিয়ে অনেকটা সেই চটচটে ভাব এসে যাবে। আর তারপরে যত দিন যাবে পুরো জিনিসটা চটচটে সুন্দর এসে যাবে। তাই জন্যই হালকা একটু লিকুইড ফর্মে এরকম রাখতে হবে। তোমরা অলরেডি বুঝতে পারবে আমি যখন এখানে মেশাচ্ছি গুড়টা কতটা আমার আরও ঘন হয়ে যাবে।
এই যে মশলাটা দিচ্ছি, এই মশলাটা অনেকটা গুড় সোক করবে, কারণ আমরা যখন আচার খাই, আচারের মশলাটা তো শুধু মুখে মানে মশলার ফ্লেভার আসে না, তার সাথে সব রকম মিলেমিশে একাকার ওই ফ্লেভারটা মুখে আসে। তো সেখানে ওই জন্য গুড়টা অনেকটা টেনে নেবে। তো আমি আবার এখানে মানে আস্তে আস্তে করে অল্প অল্প করে মশলা দেবো আর মেশাতে থাকবো। আমি যতটা মশলা বানিয়েছি আমার 2 কিলো আমের জন্য, ততটা আমার প্রয়োজন, ততটা আমার লাগবে। তোমরা আম অনুযায়ী তোমরা মশলা কম বেশি করতে পারো। কেউ যদি বেশি পরিমাণে বানাও তাহলে মশলার পরিমাণটা আর একটু বেশি হবে, আর কেউ যদি অল্প আমের করতে চাও তাহলে সেই পরিমাণটা কম হবে। আর সেই অনুযায়ী মানে ভিনিগারের পরিমাণটাও বা লেবুর রসের পরিমাণটাও কম হবে। আমি 2 কিলো আমের জন্য 1 ছিপি ভিনিগার ইউজ করেছি। তোমরা যদি 1 কিলো আমের করতে চাও তাহলে সেখানে হাফ ছিপি বা হাফ চামচ ভিনিগার বা লেবুর রস ইউজ করতে পারো। অলরেডি দেখতে পাচ্ছ গুড়টা কতটা মশলার সাথে মিলেমিশে পুরো একদম একটা দারুণভাবে তৈরি হয়েছে। আর বাকি এইটুকুনি আমার মশলাটা আছে, এটা আমি সবটুকুন দিয়ে দেব, দিয়ে আমার আচার কমপ্লিট হয়ে যাবে। এবার এটাকে আমি এখন রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। তারপরে একটা কাচের বয়মে ভরে অল্প অল্প করে রোদ খাওয়াতে থাকবো। এখন তো গরমকাল চলছে, যত আচারে রোদ খাবে তত ভালো, না খাওয়ালেও অসুবিধা নেই, কিন্তু আমি বলবো যদি হাতে সময় থাকে সকালের যে একদম রোদটা ওঠে সেই রোদটা একটু খাওয়াতে। তো চলো আজকের মতন এইটুকুনি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভিডিওয় বা নেক্সট একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা আমার কেমন লাগলো সেটা একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।